প্রিয় দর্শক, স্টিভ রাইটের একটা মজার কথা দিয়ে শুরু করছি। তিনি বলেছেন, আমার গাড়িতে একটা অ্যানসারিং মেশিন আছে, তাতে রেকর্ড করা আছে আমি এখন বাড়িতে আছি, যখন আমি বাইরে যাব আমি আপনাকে কল করব। মানেটা হলো স্টিভ বাড়িতে আসার পর বাইরের ফোন রিসিভ করেন না, এই হলো তার বাড়িতে ফেরা। মাদার তেরেসা বললেন, লাভ বিগিনস অ্যাট হোম, বাড়ি আমাদের ভালোবাসার উৎস। মার্গারেট থ্যাচার আবার বলেছেন, একজন নারী যখন তার বাড়ির সমস্যাগুলো বোঝে, সে তখন একটা দেশের সমস্যা বোঝার খুব কাছাকাছি চলে যায়। তার মানে বাড়িটাতেই সবকিছুর শুরু। সেই বাড়ি নিয়ে কত কথা, হোম সুইট হোম নিয়ে কথা। আসুন না একসাথে কথা বলি আর তৈরি হোক আমাদের চার দেয়ালের কাব্য। সুন্দর জিনিসগুলোর স্বস্তিদায়ক বিন্যাসই হলো গৃহসজ্জা শিল্প। গৃহসজ্জার প্রথম আইনটাই হচ্ছে, এর জন্যে আপনি অন্য সমস্ত আইনকে ভাঙতে পারেন। ইন্টেরিয়র ডিজাইনিং এর ক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণ স্বাধীন। তবে আরও একটা মত আছে, ইন্টেরিয়র ডিজাইনিং এ মনের যুক্তির চেয়ে চোখের যুক্তি অনেক বেশি শক্তিশালী। আসুন আজকের চৌকাঠ পেরিয়ে দেখি এ বাড়িটার ইন্টেরিয়র কিভাবে সাজানো হয়েছে। আমি আজ থেকে 2-2.5 বছর আগে এই বাসাটা কেনার প্রস্তুতি নেই, 1750 স্কোয়ার ফিটে। যখন আমার কাজের পরিধি বাড়া শুরু হলো, তখন মনে হলো যে আমার কিছু জিনিস দরকার। যেমন আমার আমার স্টাডি রুম দরকার, আমার সিনেমা দেখার একটা জায়গা দরকার, আমার একদমই নিজের মতো থাকার মতো, নিজের কাজ করার মতো এরকমভাবে একটা জায়গা দরকার। সেই চিন্তা থেকেই আমি আসলে এই বাসাটা তৈরি বা এই বাসাটাতে থাকার সিদ্ধান্ত নিলাম। এটার ভেতরটা সাজানোর জন্য একজন সত্যিকার অর্থেই একজন বিশেষজ্ঞ দরকার, একজন ডিজাইনার দরকার, ইন্টেরিয়র ডিজাইনার, যিনি সত্যিকার অর্থেই জানবে টেকনিক্যালি আমার চিন্তাটা বা আমার থটটা কীভাবে এক্সিকিউট করা যায় বা কীভাবে এটাকে সাজালে পরে আমি যে চিন্তা করছি সেটা আমি পরে থাকার জন্য আমি সেটা বাসযোগ্য করে তুলব। পরবর্তীতে উনি বাসাটা কীভাবে এক্সিকিউট করেছে সেটা দেখা যাবে।
আজকে আমরা এমন একটি বাড়ির ইন্টেরিয়র দেখাবো যে বাড়ির ইন্টেরিয়রের সাথে অন্য 8-10টা বাড়ির ইন্টেরিয়রের কোনো রকম মিলই নেই। সাধারণত আমরা একটি বাড়ির ইন্টেরিয়র দেখাই বা করে থাকি একটি ফ্যামিলি লাইফের উপর নির্ভর করে, কিন্তু আজকে আমরা এমন একজনের বাড়ির ইন্টেরিয়র দেখাচ্ছি, তিনি হচ্ছেন বাংলাদেশের এই সময়ে অত্যন্ত বিখ্যাত প্রামাণ্যচিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। তিনি শুরুতেই বলেছিলেন তার বাসাটি হবে একটি কাজের জায়গা, এখানে যেন কাজ করার জন্য প্রচুর খালি স্পেস থাকে এবং সেই সাথে এখানে যেন কোনো ফার্নিচারের আধিক্য না থাকে। এইভাবে আমি পরিকল্পনা করেছি। আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি বেসিক্যালি লিভিং রুম, কিন্তু আসলে কোনো ট্রেডিশনাল লিভিং রুম আমরা এখানে করিনি। এই বাড়ির প্রধান এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই দেওয়ালটি। এই দেওয়ালটিতে আমরা একটু ব্রাইট ব্রাউন কালারের ওয়ালপেপার লাগিয়েছি, পেন্টিং লাগিয়েছি, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন এগুলো কিন্তু পেন্টিং নয়, এগুলো ফটোগ্রাফি, অমিতাভ রেজার নিজের তোলা ছবি। সেই সাথে আরেকটি জিনিস সংযোজন করেছি, এখানে প্রজেক্টর স্ক্রিন। এইভাবে আমরা লিভিং রুমটিকে একটু ভিন্ন মাত্রায় সাজিয়েছি। এখানে ফ্লোরে আমরা রাস্টিক টাইলস ব্যবহার করেছি, কিন্তু অন্য পাশে আমরা একটি উডেন ফ্লোর ব্যবহার করেছি। ফ্লোরের টাইলসের সাথে সামঞ্জস্য রেখে আমরা উডেন টাইলসটা ব্যবহার করেছি। ফ্লোরের টাইলসের টেক্সচারের সাথে এটা মিল আছে, কিন্তু রঙের দিক থেকে আমরা একটা ডিফারেন্ট কন্ট্রাস্ট কালার ইউজ করেছি। পুরো বাড়ির থিমটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ডিপ ব্রাউন। ফ্লোরের টাইলসটা অফ হোয়াইট, উডেন টাইলসটা ডিপ ব্রাউন। এছাড়া সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই লিভিং রুমে কোনো ফার্নিচার নেই। আপনারা দেখুন এখানে আছে পাটি এবং কিছু বড় বড় কুশন, শুধুমাত্র একটি লাল মডার্ন সোফা আর একটি উডেন চেয়ার। এছাড়া এই লিভিং রুমের আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে পর্দা। আমরা সাধারণত সব বাড়িতে অনেক কুচিয়ালা ঝালর লাগানো পর্দা ব্যবহার করি, কিন্তু এখানে এই মডার্ন কনসেপ্টের জন্য আমরা করেছি রোলার ব্লাইন্ড। এই রোলার ব্লাইন্ডগুলি অনায়াসে তুলে দেওয়া যায়, আবার বন্ধ করা যায়। এছাড়া দেওয়ালে সংযোজন করেছি কিছু পেন্টিং। একটি পেন্টিং হচ্ছে বিপাশা হায়াতের, অন্য দুইটি ভ্যান গকের বিখ্যাত পেন্টিং। ডাইনিং এর পাশে আমরা একটি ছোট হ্যান্ডওয়াশ জোন করেছি। আসলে এই হ্যান্ডওয়াশ জোনটা আমাদের সবারই খুব প্রয়োজন হয়, এই জন্য আমরা এই হ্যান্ডওয়াশ জোনটাকে একটু ভিন্ন রকম করেছি। এই জায়গায় আসলে একটা ছোট পাঞ্চ ছিল, এই পাঞ্চটা আমরা রাস্টিক টাইলস দিয়ে কভার করেছি। একটি ব্ল্যাক কাউন্টার টপের উপরে আমরা একটি কাউন্টার টপ বেসিন ব্যবহার করেছি। এছাড়া আরেকটি মজার জিনিস হচ্ছে যে এখানে একটি ছোট্ট চিকন পর্দা। এই পর্দাটা আসলে রানার, এই রানারটা দিয়ে আমরা জানলাটা ঢাকার ব্যবস্থা নিয়েছি। ডাইনিং স্পেসের সাথে একটি ইউটিলিটি স্পেস আছে, ওখানে যাওয়ার জন্য ছিল থাই অ্যালুমিনিয়ামের দরজা। আমরা এই দরজাটাকে পাল্টে আমাদের পুরো থিমের সাথে মিল রেখে একটি উডেন লুভার ডোর এবং একটি স্লাইডিং ডোর করেছি। উডেন লুভার ডোরের কালারটা হচ্ছে ডিপ ব্রাউন, আর স্লাইডিংয়ে আমরা একটি ফ্রেম ইউজ করে গ্লাস ইউজ করেছি।
এখন আমরা বেডরুমে বসে আছি। এই বেডরুমেও আমরা একই কালার কনসেপ্ট ব্যবহার করেছি, লাইট বেজ ও ডিপ ব্রাউন। ফার্নিচারগুলো দেখুন, এখানে আমরা ডিপ ব্রাউন উডেন বেড ইউজ করেছি, সেই সাথে ক্যাবিনেটও হচ্ছে উডেন ব্রাউন। কিন্তু ক্যাবিনেটের ভিতরে আমরা শাটারগুলো পুরোপুরি উড বা বোর্ড না ইউজ করে এখানে কিছু ফ্রস্ট গ্লাস ইউজ করেছি। এইভাবে ফার্নিচারগুলো আমরা প্রতিটি জায়গার স্পেস অনুযায়ী তৈরি করেছি। সবগুলো আমাদের মিস্ত্রিরা কাস্টম মেড ভাবে তৈরি করেছে। একই সাথে আমরা এখানে একটি টিভির দেওয়াল তৈরি করেছি। যে টিভির ওয়ালটা আপনারা দেখছেন, সেই টিভির ওয়ালটাতেও আমরা টিভিটা ওয়ালে অ্যাটাচ করে দিয়েছি, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড রেখেছি ডিপ উডেন ব্রাউনের একটি পার্টিশন। মাস্টার বেডরুমের সাথে যে বেডরুমটি, সেই বেডরুমটাকে আমরা আর কোনো বেডরুম রাখিনি। এটিতে আমরা একটি স্টাডি রুম করেছি। এই স্টাডি রুমটা একটু ভিন্ন রকমের। এখানে একটি টেবিল আছে, আপনারা দেখুন যে টেবিলটি অত্যন্ত স্লিক এবং এটা একটি ক্রস পায়ার উপরে দাঁড়িয়ে আছে। এখানে যেন অনায়াসে অমিতাভ রেজা তার সকল কাজ করতে পারেন। একই সাথে মুভি দেখা আর অসংখ্য সিডি রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে অনেক ধরনের বই। এই রুমটিতে আমরা আরেকটি কাজ করেছি, কোনো ট্রেডিশনাল কাপড়ের পর্দা ইউজ করিনি। আমরা এখানে বেতের চিক ব্যবহার করেছি, যা সহজেই দড়ি দিয়ে উঠানো যায় আবার নামানো যায়। এইভাবে বেডরুমের সাথে বেডরুমটিকে আমরা একটি ওপেন দেওয়াল করে দুটাকে অ্যাটাচ করে ফেলেছি। এখন আমরা যে জায়গাটা দেখাচ্ছি সেটি আসলে ডাইনিং স্পেস, কিন্তু আসলে এই বাসার কোনো স্পেসকেই আমরা আলাদা করে বদ্ধ করিনি। এই স্পেসটাও দেখুন ওপেন। ডাইনিং টেবিলটা একটু ডিফারেন্ট শেপে, একটা স্কোয়ার টেবিল আমরা তৈরি করেছি। চেয়ারগুলো খুব রেগুলার কোনো চেয়ার না, কিছু আমরা টুল ব্যবহার করেছি। ডাইনিংয়ের পাশের ওয়ালটা আমরা একটু ডিফারেন্ট করেছি। আমরা এই দেওয়ালে একটা কফি কালার ইউজ করেছি। এটা ঠিক পুরাপুরি কফিও না, আবার চায়ের রঙও না। এখানে দিয়েছি অমিতাভ রেজার তোলা খুবই সুন্দর একটি ফটোগ্রাফ এবং আরও দুটো ছবি। ডাইনিংয়ের পাশে আমরা এখন আরেকটি কর্নার দেখাচ্ছি, যে কর্নারটি হচ্ছে জুস কর্নার অথবা বলতে পারেন ব্রেকফাস্ট কর্নার। এই কর্নারে আমরা একটি কাউন্টার ইউজ করেছি। আরেকটি জিনিস খেয়াল করুন, আমরা এখানে একটি দেওয়ালের মধ্যে ইন্টারেস্টিং পাঞ্চ পেয়েছিলাম। সেই পাঞ্চটার ভিতরে ক্যাবিনেট করে দিয়েছি, কিন্তু সাধারণত সবাই ক্যাবিনেটের বাইরে গ্লাস দিয়ে ঢেকে দেয়, আমি কিন্তু সেরকম করিনি। লিভিং রুমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে প্রজেক্টর স্ক্রিন। এখানে আমরা সোফা কিংবা অন্য কোনো ফার্নিচারের দিকে গুরুত্ব দেইনি। আসল গুরুত্ব ছিল কিভাবে আমরা মুভি দেখব। প্রজেক্টর স্ক্রিনটি নামানো এবং উঠানো রিমোটের সাহায্যে করা যায়, এবং এর সময় যখন আমরা মুভি দেখি তখন অন্যান্য লাইটগুলো অফ করে দিলে সিনেমা অদ্ভুত সুন্দর দেখা যায়।
দিয়ে বিশ্বাস হৃদয় ইগুর ভাবছেন এই ডিজিটাল যুগে আবার চিঠি লেখা কেন? মেল করলেই তো হয়। মেল তো করবেনই, চিঠিটাও লিখতে পারেন। লেখাটা কিন্তু হারায় না, আর চিঠিটা হাতে নিলে মনে হয় হ্যান্ডশেক করছি। এটা একটা ভিন্ন অনুভূতি। লিখুন এই ঠিকানায়। পরিচালক চার দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল cdkabbo@yahoo.com। ঘর সাজানোর জন্য ইন্টেরিয়ার ডিজাইনারকে মন খুলে বলুন আপনি কি চান। আপনার চাওয়া আর ডিজাইনারের সৃজনশীলতা মিলে সেজে উঠবে আপনার প্রিয় ঘর। প্রিয় দর্শক, আজকের আলাপচারিতায় আমাদের সাথে এসেছেন এশিয়ান পেইন্টসের কান্ট্রি হেড অরূপ চ্যাটার্জি। কথা বলবো তার সাথে। অরূপদা, আপনি তো বেশ কিছুদিন ধরে বাংলাদেশে এশিয়ান পেইন্টসের হয়ে কাজ করছেন। একটা বাড়ি তৈরি করতে গেলে রংটা অনেক খুব আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্ট। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন রঙের দুনিয়ার মানুষ হয়ে? আমরা যে পেইন্টের যদি কথা বলি, তাতে রঙের দুটো ভূমিকা থাকে। একটা হচ্ছে বিউটিফিকেশন, মানে সাজানো বা একটা রূপ দেওয়া বাইরে থেকে যেটা ভালো লাগে, এবং যেটা অনেকে হয়তো বোঝে, রিয়েলাইজ করেন না। বাট আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে রঙের পেইন্টের যে কোটটা থাকে সেটা বাড়িটাকে সুরক্ষাও দেয়। আমি একটা অ্যাডে দেখেছিলাম এরকম যে রোদ কমাচ্ছে রঙের কোটিং। এটা কি এরকম কোনো এক ধরনের জিনিস, ওটাকে রিফ্লেকটিভ ইন্ডেক্স বলে। মানে যেরকম আমাদের ধরুন কোনো আয়না, মিরর, একটা আলো পড়লে ওটাকে রিফ্লেক্ট করে, ওটা ঠিক রে উল্টো। তো যদি এমন কোনো শেড ইউজ করা হয় যেটা হয়তো হালকা রঙের, সাদা বা এটা আলোটাকে, রোদের আলো যেটা পড়ছে সেটাকে রিফ্লেক্ট করে দেয়। তো রিফ্লেক্ট যত বেশি হবে আলো, তো তত কম হিট অ্যাবজর্ব হবে, মানে যেটা রোদে। হ্যাঁ, তার মানে সায়েন্টিফিক বিষয় আছে। ভালোভাবে যদি এই জিনিসটা করা যায়, পারিপার্শ্বিক টেম্পারেচারের থেকে কমসে কম ২-৩ ডিগ্রি কম টেম্পারেচার বাড়ির ভেতর হতে পারে, শুধু সঠিকভাবে পেইন্ট অ্যাপ্লাই করলে সম্ভব। আচ্ছা, একটা ঘরের ভিতরের রঙের বিষয়টা নিয়ে আসি। আপনার নিজের কিরকম পছন্দ, আপনার নিজের সাজেশন, বা আপনি নিজে হলে কিভাবে করতেন, এটা একটু যদি আমাদেরকে। রঙের ফ্যামিলিটা খুব পার্সোনাল ব্যাপার। টিপিক্যালি রঙের যদি আমি দেখি ৫-৬টা কোর ফ্যামিলি হয়, মানে মূল পরিবার রঙের। লালের একটা ফ্যামিলি হয়, ব্লু এর, নীলের একটা ফ্যামিলি হয়, সবুজের একটা ফ্যামিলি হয়, এরকম কয়েকটা কোর ফ্যামিলি আছে। এবার সেই ফ্যামিলিটা সাধারণত যেটা করা উচিত, যে যার যে ফ্যামিলির রংটা পছন্দ, নিজে থেকে চোখ বুঝলে যে রংটা মনে পড়ে, ভালো লাগে, সেই ফ্যামিলির মধ্যে থেকে তারপর সেইটা চয়ন করার একটা সায়েন্টিফিক পদ্ধতি আছে। যেমন একটা সায়েন্টিফিক পদ্ধতি এইটা হচ্ছে যে কন্ট্রাস্টিং কালার্স। সেটার একটা হচ্ছে যে ঘরের 3টে দেওয়াল হয়তো একটা রং রইলো, আর একটা রং কন্ট্রাস্ট কালার রইল, একটা ডিপ বা ব্রাইট শেড রইল। এটা একটা ট্রেন্ড হিসেবে খুব সাকসেসফুল ট্রেন্ড হয়েছে রঙের ক্ষেত্রে। আরেকটা জিনিস হয় যে ঘরের আকারটা ছোট বা বড়, সেই হিসেবে রঙের চয়ন করা উচিত। যেমন আপনার ঘরটা যদি হয়তো আকারে একটু ছোট হয়, তাহলে যত হালকা রং ব্যবহার করবেন তত ঘরটাকে বড় মনে হবে। সেখানেতে যদি ডার্ক কালার ইউজ হয়, ছোটটা আরো ছোট মনে হয়। আর অফিসের কালার, মানে যখন আমরা কোনো কমার্শিয়াল স্পেসের কালার, এই বিষয়টাকে আপনারা কি? কমার্শিয়াল স্পেসে দেখুন দু রকম ট্রেন্ড আছে। একটা ট্রেন্ড আগে একটু যাকে বলবো সাবেক ট্রেন্ড ছিল, পুরনো ট্রেন্ড ছিল, যে অফিস হচ্ছে একটা সিরিয়াস কাজের জায়গা। তো সেখানেতে খুব ট্র্যাডিশনাল গ্রে বা একটু ডাল ক্রিম এই ধরনের শেড ইউজ হতো, যে মানে এটা একটা আনন্দের বা কোনো রকম মনোরঞ্জনের জায়গা নয়, এই জন্য একটু সিরিয়াস শেড ব্যবহার। কিন্তু এইটা গত ৮-১০ বছরে খুব বদলাচ্ছে, কারণ নতুন কিছু কোম্পানি এই কালচারটাকে আরো বাড়িয়েছে। যেমন গুগল আছে, ওদের যদি আপনি হেডকোয়ার্টার দেখেন ইউনাইটেড স্টেটসে, প্রচন্ড কালারফুল। সবচেয়ে বেশি কোন কালারটা চলছে এখন? এখন যদি আমি দেখি, খুব একটা দিকে অরেঞ্জ একটা আছে, নেচারের একটা অনেক খুব বাড়ছে, যে সবাই নেচার নিয়ে খুব কি বলবো একটা চিন্তামগ্ন বলতে পারেন, বা ইন্টারেস্টেড হয়ে পড়ছেন। সেই জন্য ন্যাচারাল আর্দি টিউনস যেটাকে বলে, মাটির একটা রং, এটার ব্যবহার বাড়ছে। কিছু শেডস এরকম ডার্ক চকলেট, ওই ধরনের কোনো একটা কর্নার ইউজ করার।
তো অনেক এসছে সেটা। আমার দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন। আমি শুধু লাস্টে বলতে চাইবো যে বাংলাদেশের যেটা ট্যুরিজমের একটা ট্যাগলাইন আছে, বিউটিফুল বাংলাদেশ, এটা সত্যিকারের ভাবে যেন হয়ে ফুটে ওঠে। উঠতে পারে, সেটা পেন্টের একটা অনেক ভূমিকা। ধন্যবাদ এটিএন বাংলা চার দেয়ালের কাব্যে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। ভুলোমন মানুষ যারা, তারা নানা কাজে বিপদে পড়েন। ঘরের চাবিটা কোথায় রেখেছেন তা মনে করতে পারেন না। একটা নির্দিষ্ট জায়গায় চাবিটা সব সময় রাখুন, অনেক ঝামেলা থেকে তাতে রেহাই পাবেন। ঘরে একটা টেবিল ল্যাম্প রাখুন, রাতে আপনি আলো জ্বালিয়ে পড়লে প্রিয়জনের সাথে যুদ্ধ লাগতে পারে। সে যুদ্ধটা না লাগার জন্য টেবিল ল্যাম্প হতে পারে আপনার খুব ভালো বন্ধু। যখন দেয়াল ছিল না তখন মানুষ বনে বাদারে ঘুরে বেড়াতো। আজ যখন দেয়াল হয়েছে মানুষ তখন বলছে চার দেয়ালের কারাগারে নাকি বন্দি সবাই। একটু হাঁপ ছেড়ে বাঁচার জন্য বনে বাদারে ঘুরে যাওয়া দরকার, যেন ঘর চেয়ে মস্ত বড় ভুল করেছে মানুষ। আসলে কবিগুরু তো আর সাধে লেখেননি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তবে যাই বলুন, আপনাকে বনে ছেড়ে দিলে বেশিক্ষণ থাকতে পারবেন না এটা নিশ্চিত। বাড়িটা শুধু চার দেয়াল ঘেরা জায়গা নয়, বাড়িটা প্রিয়জন ঘেরা জায়গা। তাদের ভালোবাসার বন্ধনের মতো বড় মুক্তি আর কিছু কি হতে পারে? আজ এ পর্যন্ত, আবারও কথা হবে চার দেয়ালের কাব্য পাঠের আগামী আসরে। আর সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা।